লেবাননে ইসরায়েলের হামলায় গত ২৪ ঘন্টায় হিজবুল্লাহর ১০০ সদস্য মারা গেছেন। আর এই সংঘর্ষে গত দুদিনে ইসরায়েলের ২০ সেনা নিহত। এদিকে ইসরায়েল বেশি দিন টিকবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে ভারতের নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেছে ৩৬ জন মাওবাদী সদস্য। এদিকে দীর্ঘ ১০ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী। ওদিকে আবার এবছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বর্তমান জাতিসংঘ মহাসচিব। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন শ্রাবণী। লেবাননে ইসরায়েলের হামলায় গেল ২৪ ঘন্টায় হিজবুল্লাহর ১০০ সদস্যকে হত্যা করেছে তেল আবিব। আর এই সংঘর্ষে গেল দুদিনে ইসরায়েলের ২০ সেনা নিহত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত লেবাননে ১২৭ শিশু ও ২৬১ জন নারী সহ অন্তত ২,০০০ মানুষ মারা গেছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন ঋতু সাহা। লেবাননে আকাশ ও স্থলপথে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলের বোমা হামলায় বৈরুত বিমানবন্দরের বাইরে ব্যাপক বিস্ফোরণ হয়েছে। তবে এই হামলার লক্ষ্য এখনও নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে হিজবুল্লাহকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে, কারণ রাজধানীতে বিমানবন্দরের দাহিয়ে এলাকার সীমানায় হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে। হিজবুল্লাহর বিরুদ্ধে চালানো হামলায় লেবাননের দক্ষিণে ইসরায়েলের ২ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এছাড়া লেবাননের আরও ২০টি শহর ও গ্রামকে খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে তারা বলেছে তাদের সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহ সদস্যদের হত্যা করেছে। রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননের সীমান্ত এলাকায়ও বোমা হামলা চালিয়েছে তারা। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় একই পরিবারের ৪ সদস্য নিহত হয়েছেন। এদিন বৈরুত থেকে ৮০ কিলোমিটার উত্তরের শহর ত্রিপলির কাছে অবস্থিত ফিলিস্তিনি শরণার্থীদের বেদদাউই ক্যাম্পের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে হিজবুল্লাহকে লক্ষ্য করে ২ সপ্তাহে ইসরায়েলি হামলায় লেবাননে ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বোমা হামলা শুরু হওয়ার সাথে সাথে আমরা সবাই পালাতে শুরু করি। শুধু একবার নয়, বেশ কয়েকবার আমাদের উপর বোমা হামলা চালিয়েছে তারা। আমরা শুধুমাত্র জীবনের নিরাপত্তা চাই এখন। এদিকে লেবানন ও গাজায় একযোগে যুদ্ধবিরতি চায় ইরান। লেবাননের যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন করেছে তেহরান। তবে সে চুক্তিতে হিজবুল্লাহর সমর্থন থাকতে হবে বলে জানিয়েছেন তারা। যুদ্ধবিরতির বিষয়ে আমরা লেবাননে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। যুদ্ধবিরতিতে আমাদের শর্ত প্রথমত লেবাননের জনগণের অধিকার সংরক্ষণ করা, দ্বিতীয়ত এটা প্রতিরোধের মাধ্যমে গৃহীত হওয়া এবং তৃতীয়ত একই সাথে গাজায় যুদ্ধবিরতিও হওয়া। চলতি সপ্তাহে লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেখানে হিজবুল্লাহর ২৫০ জন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গোষ্ঠীটির বিভিন্ন পর্যায়ের ২১ জন কমান্ডার ছিলেন বলে জানিয়েছে ইসরায়েল। আইডিএফ জানিয়েছে গেল ৪ দিনে হামলা চালিয়ে লেবাননে হিজবুল্লাহর ২,০০০-এরও বেশি সামরিক স্থাপনা ধ্বংস করেছে তারা। ঋতু সাহা, ৭১। দর্শক, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর শাহাব এনাম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ বিশ্বযুগে। প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই, আমরা দেখেছি যে ইসরায়েল হামলা করছে গাজা, লেবানন, ইয়েমেন, একসাথে অনেকগুলো জায়গায়, কিন্তু একই সাথে আবার ইরান, লেবানন এবং গাজায় যুদ্ধবিরতির একটা আহ্বান জানিয়েছে। কি মনে হচ্ছে, পরিস্থিতির কি উন্নতির দিকে যাচ্ছে? ধন্যবাদ। খুব জটিল পরিস্থিতি এখন এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে, এই সমস্যার খুব তাড়াতাড়ি সমাধান হবে না। এখানে অনেকগুলি বিষয় মনে রাখা দরকার যে ইসরায়েল শুধুমাত্র যে প্যালেস্টাইনকে কেন্দ্র করে তার মিলিটারি ক্যাম্পেইনগুলি চালাচ্ছে তা না, এখন তো তারা লেবাননে যাচ্ছে এবং যেটার আফটার এফেক্ট শুধুমাত্র লেবানন না, জর্ডান, ইজিপ্টের উপরেও পড়ছে। এছাড়া তো ইরানের বিষয়টা রয়েই গেছে। সুতরাং সব দিক থেকে যদি আমরা চিন্তা করি যে এই জটিল সমীকরণ থেকে ইসরায়েলের বের হয়ে আসাটা খুব ডিফিকাল্ট। তার যে মিত্র রাষ্ট্রগুলি আছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য বা কানাডা,
তাদেরও এই মুহূর্তে এরকম সক্ষমতা নেই যে ইসরায়েলকে এই বিষয় থেকে সরিয়ে নিয়ে আসে। এটা বলার পিছনে মূল কারণটাই হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই এখন তারা ইলেকশনের দিকে যাচ্ছে এবং এই ইলেকশনকে কেন্দ্র করে যে দলই ইসরায়েলকে রিস্ট্রেইন করার চেষ্টা করবে তাদেরই একটা নির্বাচনে বড় রকমের এফেক্ট হবে। সুতরাং সেই দিক থেকে চিন্তা করলেও একটা মুশকিল দাঁড়াচ্ছে। চীনের কথাও যদি বলা হয় যে চীন কিন্তু লেবাননের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে, প্যালেস্টাইনের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে। সুতরাং সেইখানেও একটা বড় রকমের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে মধ্যপ্রাচ্যে এই ক্রাইসিস কোনো অবস্থাতেই খুব তাড়াতাড়ি সমাধান হবে না। অর্থাৎ পরিস্থিতি উন্নতির দিকে না আরো জটিল হচ্ছে বলে আপনি বিশ্লেষণে বলছেন। আরেকটি বিষয় জানতে চাই, আমরা গাজা ইস্যুতে দেখেছি যে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো খুবই নীরব ভূমিকা রেখেছে, তারা পাশে থাকার বার্তা দিয়েছে কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি। একই রকম অবস্থা দেখছি আমরা লেবাননের ক্ষেত্রেও, সৌদি আরব এবং মিশর পাশে থাকার কথা বলেছে কিন্তু যে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দরকার, যে নিন্দা জানানোর দরকার ইসরায়েলের বিরুদ্ধে, সেগুলো কিন্তু করছে না। এতে কি মনে হচ্ছে যে ইসরায়েল কি পারতপক্ষে এই নীরবতাকে কাজে লাগিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করছে? খুব স্বাভাবিক, কারণ আমাদের এটা অন্ততপক্ষে আন্তর্জাতিক রাজনীতিতে ক্লিয়ার যে মধ্যপ্রাচ্যে যে ডিভিশনটা আছে, অর্থাৎ পলিটিক্যাল ডিভিশনটা আছে ইসরায়েলকে কেন্দ্র করে, সেটা ইসরায়েলের জন্য সবচাইতে বড় শক্তি। আপনি যদি ইরানের ক্ষেত্রে তারা যেই ধরনের হুমকি ধামকি দিচ্ছে, এতে আমার মনে হয় না যে খুব বেশি কাজে দিবে। কারণ একটা বড় জিনিস মনে রাখতে হবে যে ইরান তখনই ইসরায়েলের সাথে একটা নেগোসিয়েশনে আসবে যখন ইসরায়েল হামাসের সাথে একটা নেগোসিয়েশনে যেতে পারবে। সুতরাং এখন তো ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই ইরানের নিউক্লিয়ার স্থাপনাগুলির উপরে আঘাত আনতে, সেটার রিটালিয়েশনে কিন্তু ইসরায়েল সরাসরি বলেছে যে দেখেন সেই ক্ষেত্রে তাদের যে নিউক্লিয়ার ডক্ট্রিন সেটাকে তারা পরিবর্তন করবে এবং এটা খুবই ডেঞ্জারাস বিষয়। এছাড়াও যে ধরনের ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টা বোমা হামলাগুলি চলছে, সেগুলিতে কিন্তু এফেক্টিভ কোনো রেজাল্ট আসছে না, বরং এক ধরনের পলিটিক্যাল টেনশনই বারবার তৈরি হচ্ছে। সুতরাং ইসরায়েলের এবং প্যালেস্টাইনের এবং ইরানকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছে, সেটা পশ্চিমা বিশ্ব বা চীন এরা সমাধান করতে পারবে না। এটা সমাধান করতে হলে মধ্যপ্রাচ্যের নিজেকেই সমাধান করতে হবে। সেই ক্ষেত্রে ইজিপ্ট, জর্ডান, কাতার, সৌদি আরব, ইউএই কে এক কাতারে আসতে হবে। সেইটার সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। এটাও মনে রাখতে হবে যে ইরান ৮ বছর ইরাকের সাথে যুদ্ধ করেছে। সুতরাং তার টোটাল যুদ্ধ স্ট্র্যাটেজি বা তার যে টোটাল মিলিটারি মেকওভারটা কিন্তু ইসরায়েলকে কেন্দ্র করে তৈরি করা হয় নাই, মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। সুতরাং তার সেই প্রিপারেশনটা আছে লম্বা টাইমের জন্য একটা যুদ্ধক্ষেত্রে যাওয়ার। সেইটা এই দেশগুলি কিভাবে সমাধান করবে সেটা তাদের ইন্টারনালি ডিসিশন নিতে হবে। সুতরাং যতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের মধ্যে এই দ্বিধা বিভক্তি এবং তাদের মধ্যে সামঞ্জস্য বা মতৈক্য না আসবে, সেই পর্যন্ত ইসরায়েল যেরকম তার এই আগ্রাসন চালিয়ে যাবে, ইরানও সেরকম তার মিলিটারি স্ট্র্যাটেজি টিকিয়ে রাখবে। সুতরাং আমি অন্ততপক্ষে দেখি না যে মধ্যপ্রাচ্যের বাইরে কোনো রাষ্ট্র বা কোনো সংগঠন এই ক্রাইসিসকে দমন করতে পারবে। একটু ভিন্ন প্রশ্ন করি, আমরা জানি যে ৭ অক্টোবর আগামী সোমবার কিন্তু গাজা যুদ্ধের ১ বছর হবে এবং আমরা দেখেছি গাজা যুদ্ধের শুরু থেকেই জো বাইডেন প্রশাসন নেতানিয়াহুকে সমর্থন দিয়ে আসছে এবং নভেম্বর মাসের ৫ তারিখ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। যদি কমলা হ্যারিস নির্বাচিত হন কি ধরনের কৌশল নিতে পারেন, আর যদি ডোনাল্ড ট্রাম্প আসেন কি ধরনের কৌশল হতে পারে গাজা, লেবানন এবং ইসরায়েল ইস্যুতে? ডোনাল্ড ট্রাম্প বা কমলা হ্যারিস যেই আসুন না কেন, ফান্ডামেন্টাল জায়গায় কোনো পরিবর্তন হবে না। তাদের ইসরায়েল নীতি মোটামুটি একই। প্রায়োগিক ক্ষেত্রে আমরা কিছুটা পরিবর্তন দেখতে পারি, হয়তোবা কমলা হ্যারিসের ক্ষেত্রে বা ডেমোক্র্যাটদের ক্ষেত্রে অনেক বেশি সংলাপের জায়গা তৈরি হবে, অনেক বেশি কনভারসেশনের জায়গা তৈরি হবে এবং মিডল ইস্টে এক ধরনের যেটাকে আমরা বলি যে নেগোসিয়েশনের জায়গা তৈরি হবে, কিন্তু ফান্ডামেন্টালি কেউ ইসরায়েলের কাছ থেকে পিছপা হবে না। আর যদি ডোনাল্ড ট্রাম্প আসেন, সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি দেখবো, কারণ ডোনাল্ড ট্রাম্প আর যাই করুক না কেন তিনি যুদ্ধ চাইবেন না, তিনি চাইবেন যে কোনো পন্থায়
এই যুদ্ধটি বিষয়টাকে বন্ধ করতে ছোটখাটো শাহবান করা। যে খান, কারণে আমরা সে দেখেছি যদিও যে বলেছে ডোনাল্ড ট্রাম্পে যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট যে তার সময়কালে কোনো ধরনের যুদ্ধ আমরা বিশ্বে দেখিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আপনার সাথে যুক্ত হয়ে লেবানন, ইসরায়েল এবং হিজবুল্লাহর যে ত্রিমুখী লড়াই সে বিষয়ে সবশেষ তথ্য জেনে নিলাম। লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর চলমান হামলা আর পাল্টা হামলায় চরম বিপদে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দেশের রাজধানী বৈরুত সহ প্রায় সবখানেই ইসরায়েল হামলা শুরু করায় আশ্রয় নেওয়ার জায়গাও পাচ্ছেন না বাস্তুচ্যুতরা। অনেকেই ঘুরে বেড়াচ্ছেন পথে পথে, শিশুদের নিয়ে ফুটপাতে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। বাড়ছে অনিশ্চয়তা আর উদ্বেগ। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। এক বছর আগে ইসরায়েলের হামলায় গাজায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল একই রকম ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এবার লেবাননে। ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলা আর পাল্টা হামলায় বৈরুত সহ লেবাননের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হচ্ছে। এতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছেন স্থানীয়রা। আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা না পেয়ে সমুদ্র তীরে এসে বসে আছি। কোনো স্কুল ভবনের কক্ষেও জায়গা পেলাম না। রাতে বাচ্চারা কোথায় ঘুমাবে জানি না। দেশের উপর ভীষণ রাগ হচ্ছে। আগে থেকে আমরা বিপদে ছিলাম, এবার আরো বিপদে আমরা। তারা শুধু রাজনীতি নিয়েই ভাবে, দেশের মানুষকে নিয়ে তাদের কোনো ভাবনা নেই। রাতভর বোমা বর্ষণের শব্দে কেঁপে উঠছে লেবানন। এতে নিদ্রাহীন আতঙ্কিত রাত কাটছে দেশটির বাসিন্দাদের। অনেকেই আশ্রয় নিয়েছেন স্থানীয় বিভিন্ন স্কুলের ভবন, বাড়ির বেসমেন্ট বা পার্কিং লটে। এদের মধ্যে অনেকেই এখন স্বেচ্ছাসেবকদের বিতরণ করা খাবারের উপর নির্ভরশীল। হামলার সময় শুধু কয়েকটি জামা কাপড় আর ওষুধ নিয়ে বেরিয়েছি। এমন অবস্থায় কেউ বাড়িঘরের কথা চিন্তা করে না। সংঘাতের ভয়ে দেশটিতে বসবাসকারী বিদেশি নাগরিকরাও পালিয়ে যাচ্ছেন নিজেদের দেশে। লেবাননে বসবাসকারী সিরিয়ার হাজারো নাগরিক এরই মধ্যে দেশটি ছেড়ে চলে গেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, ইউরোপ, যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। সৃষ্টি ঘটক, ৭১। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন ইসরায়েল বেশি দিন টিকবে না। শুক্রবার ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লা মসজিদে জুম্মার খুতবায় কথা বলেন তিনি। ৫ বছরের মধ্যে এই প্রথম জুম্মার খুতবা দিলেন খামেনি। সম্প্রতি ইসরায়েলে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, এই হামলা আইনসম্মত এবং বৈধ। ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি এই ক্ষেপণাস্ত্র হামলা। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা বলেন, হিজবুল্লাহ হামাসের গুরুতর ক্ষতি ইসরায়েল করতে পারবে না। লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর লড়াই পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ সেবা বলেও মন্তব্য করেন খামেনি। ভারতের উত্তরপ্রদেশে টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর। প্রবল বর্ষণের কারণে রাপ্তি নদীর পানি বেড়ে যাওয়ায় আশেপাশে বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের জমিরও। বাড়িঘরে বুক সমান পানি উঠেছে বেশিরভাগ এলাকায়। ফলে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বেশিরভাগ বাড়ি। ফলে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন স্থানীয় বাসিন্দারা। আবহাওয়া অফিস জানিয়েছে, গত ৩ মাস ধরে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টি হয় বন্যা হয়েছে। আর এতে গ্রীষ্মকালীন বিভিন্ন ফসল ও বীজতলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আন্তর্দেশীয় সংস্থা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন তিনি। অক্টোবরের মাঝামাঝি হতে পারে এই সফর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, আগামী 15-16 অক্টোবর ইসলামাবাদে এসসিসিওর সম্মেলন হবে। সেই সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী। সবশেষ 2015 সালে পাকিস্তান সফর করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এবছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বর্তমান জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। নরওয়ের নোবেল পুরস্কার প্রদত্ত কমিটি তাকে মনোনীত করেছে। জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিবেদিত জাতিসংঘের সংস্থা দ্য ইউনাইটেড নেশনস, প্যালেস্টিয়ান রিফিউজি এজেন্সি এবং জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিসকেও নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। আগামী 11 অক্টোবর থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সূত্রে বরাতে জানা গেছে, শান্তিতে চলতি বছরের নোবেলের জন্য রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সম্ভাব্য মনোনীতদের তালিকায় ছিলেন, কিন্তু পরে দুজনকে বাদ দেওয়া হয়েছে।
দর্শক, এই ছিল এখনকার বিশ্বযুগে। বিশ্বের নানা প্রান্তের খবর জানতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।